দর্শক স্বাগত জানাচ্ছি নিউজ রুম সংলাপে। আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে আছি। আপনারা দেখছেন নিউজ 24। এই অনুষ্ঠানে আমরা সংবাদপত্র এবং সংবাদের পর্যালোচনা আপনাদেরকে শোনাই। যে সংবাদপত্রগুলো সকালে আপনাদের হাতে পৌঁছাবে তাতে প্রকাশিত সংবাদ এবং পর্যালোচনা আপনাদেরকে শোনাবো। সংবাদ পর্যালোচনার জন্য আমাদের সঙ্গে অতিথি আছেন তিনজন। আমাদের আমন্ত্রিত অতিথি আমার পাশে রয়েছেন ডক্টর তারেক শামসুর রহমান, তিনি অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমাদের সঙ্গে রয়েছেন প্রথম আলো পত্রিকার যুগ্ম সম্পাদক জনাব মিজানুর রহমান খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী জনাব দেওয়ান তালহা কিবরিয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আলোচনায় যাওয়ার আগে দর্শক, আমরা নিউজ 24-এর রাত 10টার সংবাদের প্রধান প্রধান শিরোনাম আপনাদেরকে জানাতে চাই। সব রাজনৈতিক দলকে নির্বাচনমুখী করাই হবে নতুন কমিশনের মূল লক্ষ্য, বললেন নতুন সিইসি। আজ শেষ হচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ, রাষ্ট্রপতির সাথে বিদায়ী সাক্ষাৎ সহ সব আনুষ্ঠানিকতা সম্পন্ন। নতুন ইসি নিয়ে সতর্ক বিএনপি, এই ইসির অধীনেই বিএনপি নির্বাচনে অংশ নেবে বলছে আওয়ামী লীগ। বাংলাদেশ এখন আর জঙ্গি হামলার হুমকিতে নেই, দাবি নিরাপত্তা বিশ্লেষক ও পুলিশ প্রশাসনের। এই ছিল নিউজ 24-এর রাত 10টার সংবাদের শিরোনাম। আমরা একটু দেখে নিতে চাই যে অন্যান্য টেলিভিশনগুলোতে তারা কোন কোন সংবাদকে গুরুত্ব দিল। চাপে মাথা নত না করার অঙ্গীকার নবনিযুক্ত সিইসির, সব দলকে নির্বাচনে আনার আশাবাদ। এই আস্থা ধরে রাখা এবং আস্থা অনুসারে আস্থার প্রতিফলন ঘটানো আমার দায়িত্ব। কোনো স্টাফের সাথে মাথা নত করার লোক না, আমি কখনো করিনি। আন্তরিকভাবে কাজ করেছে বিদায়ী কমিশন, আগামীতেও তা বজায় থাকবে বললেন কাজী রকিব। নতুনদের জন্য শুভেচ্ছা রইল। নিশ্চয়ই তারা অত্যন্ত দায়িত্বপূর্ণ কাজে আসছেন। নবগঠিত ইসির অধীনেই বিএনপিকে নির্বাচনে আসতে হবে, জানালেন ওবায়দুল কাদের। এই নির্বাচন কমিশনের অধীনে বিএনপি নির্বাচনে আসবে। মৃত্যুর 3 বছর পর চিত্রনায়িকা অন্তরার লাশ উত্তোলন, হত্যার অভিযোগে মামলার তদন্ত শুরু। পোস্টমর্টম এবং ডিএনএ টেস্ট হবে, কার্যক্রম শেষে আমরা এটা দাফনের ব্যবস্থা করব। যে বিষগুলো আপনার হিটে নষ্ট হয় না, ওই জিনিসগুলো আমরা শনাক্ত করে আমরা তাদের কজ অফ ডেথ নির্ণয় করতে পারবো। সাংবাদিক হত্যায় মেয়র মিরুর রিমান্ড শুনানি 13 ফেব্রুয়ারি, বিচার চেয়ে বিক্ষোভ চলছেই। এই মামলায় অন্য যারা আসামি আছে তাদেরকেও গ্রেফতার করতে হবে। আমরা এই ঘটনার পুনরাবৃত্তি চাই না, বিচারের কাজ দাঁড় করিয়ে তাদের ফাঁসি দাবি করছি। সাঁওতালপল্লীতে আগুন, গাইবান্ধার পুলিশ সুপার প্রত্যাহার। সব দলকে নিয়ে সুষ্ঠু নির্বাচন চায় নতুন কমিশন। সভা করে রাতে প্রতিক্রিয়া জানাবে বিএনপি সহ 20 দল। বিচারপতি অপসারণ ক্ষমতা বিষয়ে শুনানি কাল। এবং আত্মসমর্পণ করে জামিন পেলেন গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ। সংবিধানের মধ্যে থেকেই সুষ্ঠু নির্বাচন সম্ভব, মন্তব্য নতুন সিইসির, সব পক্ষের সহযোগিতা কামনা। রাজনীতিবিদ, সুশীল সমাজ, এদের সহযোগিতা ছাড়া এই অত বড় দায়িত্ব পালন করা সম্ভব না। নুরুল হুদা কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বিএনপি নেতাদের, বৈষম্যবিহীন হয়েছে দাবি ওবায়দুল কাদেরের। পদ্মা সেতুর জাজিরা পয়েন্টে ভুয়া স্থাপনা দেখিয়ে টাকা আত্মসাতের চেষ্টা, জমির মালিক না হয়েও ক্ষতিগ্রস্তদের তালিকায় নাম অনেকের। এবং গাইবান্ধার সাঁওতালপল্লীতে আগুন দেওয়া পুলিশ সদস্যদের চিহ্নিত করতে সহযোগিতা না করায় হাইকোর্টের ক্ষোভ, এসপি সহ দোষীদের প্রত্যাহারের নির্দেশ। নুরুল হুদার নেতৃত্বে নতুন কমিশন সম্পর্কে দলগুলোর সতর্ক প্রতিক্রিয়া। আমলা নির্ভর ইসির বড় চ্যালেঞ্জ হবে আস্থা অর্জন, বলছেন বিশ্বজনরা। ভালো নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতি। আলাদাভাবে দেখার আমার কিছু নাই, আওয়ামী লীগ আলাদাভাবে দেখার কিছু নাই, জাতীয় পার্টিকে আলাদাভাবে কিছু দেখার নেই। সব রাজনৈতিক দল
নির্বাচন কমিশনের কাছে সমান। সাঁওতালপল্লীতে অগ্নিসংযোগের ঘটনায় গাইবান্ধার এসপিকে প্রত্যাহারের নির্দেশ আদালতের, সরাতে হবে দায়িত্বরত অন্য পুলিশদেরও। উগ্রপন্থা দমনে প্রযুক্তিগত দক্ষতা বাড়ছে আইন শৃঙ্খলা বাহিনী। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অভিযানে সাফল্য এলেও এখনো হুমকি জঙ্গিবাদ। আদালতের নির্দেশে মৃত্যুর 3 বছর পর কবর থেকে তোলা হলো চিত্রনায়িকা অন্তরার মরদেহ। স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ পরিবারের। ঘুষ ছাড়া কলম চালান না, ভোলার নুরাবাদ ভূমি অফিসের সহকারী কর্মকর্তা অনিয়মের শক্তিশালী বলয় গড়ার অভিযোগ। আমরা আলোচনা শুরু করতে পারি। জনাব ডক্টর তারেক শামসুর রহমান, সবশেষ খবরটা দিয়ে তাহলে শুরু করি। বিএনপি একটু আগে ব্রিফ করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন যে বিএনপি হতাশ এবং নিরাশ, কিন্তু এই নির্বাচন কমিশনকে বিএনপি প্রত্যাখ্যান করেনি। বিএনপির দিক থেকে কোনো রকম আন্দোলনের কথাও নেই এবং আওয়ামী লীগের দিক থেকে আশা করা হচ্ছে যে বিএনপি এই কমিশনের অধীনেই নির্বাচনে আসবে। পুরো বিষয়টির আপনার কি বিশ্লেষণ? জি ধন্যবাদ। আমি স্ক্রলে দেখছিলাম ফখরুল সাহেবের স্টেটমেন্ট। এটা আমি মনে করি একটা কৌশলী স্টেটমেন্ট তিনি দিয়েছেন। তবে তিনি যে বা তার দল যে বর্তমান যিনি সিইসি হতে যাচ্ছেন তার ব্যাপারে যে একটা রিজার্ভেশন আছে প্রকারান্তরে, সেটাই তিনি বললেন কথাগুলো। আমরা ইতিমধ্যে গণমাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেটা জেনেছি যে তার বর্তমান যিনি সিইসি হিসেবে নিযুক্ত হতে যাচ্ছেন 15ই ফেব্রুয়ারি যিনি শপথ নেবেন, তার সম্পর্কে একটা অভিযোগ ইতিমধ্যে আমরা পেয়েছি যে তিনি জনতার মঞ্চের সাথে জড়িত ছিলেন। কিন্তু আবার ইন্টারভিউ, তাকে আজকে যে সাংবাদিকরা ইন্টারভিউ করেছেন সেখানে কোনো জায়গাতেই কিন্তু কোনো সাংবাদিকই এই প্রশ্নটা তাকে করেননি এবং এই প্রসঙ্গে তিনি কোনো কথাও বলেনি। সেটাও আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয় যে প্রশ্নটা কেন তোলা হলো না, যেহেতু এটা এখন চাউর হয়ে গেছে বাজারে যে তিনি জনতার মঞ্চের সাথে জড়িত ছিলেন। ফলে একটা তো মানে এই নির্বাচন কমিশন একটা চ্যালেঞ্জ নিয়েই দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে। কিন্তু তিনি জনতার মঞ্চের সঙ্গে জড়িত ছিলেন, এই বিষয়টি কি প্রধান নির্বাচন কমিশনার হওয়ার জন্য একটা অযোগ্যতা মনে করেন? না না, সেটা হতে পারে না। তবে যেহেতু একটা বড় দল এই প্রশ্নটা তুলেছেন, আমি বিএনপির কথাই বলছি, প্রশ্নটা তুলেছেন, এখন এর জবাবটা তাকেই দিতে হবে যিনি অভিযুক্ত হয়েছেন, এবং তার কর্ম, তার কাজ আগামী দিনগুলো প্রমাণ করবে তিনি বিএনপির প্রতি তার কোনো ক্ষোভ আছে কিনা। কারণ অভিযোগ আছে যে তা বিএনপির সময় তিনি ওএসডি হয়েছিলেন এবং তিনি আইনগতভাবে তার চাকরি ফিরে পেয়েছিলেন, এরকমই একটা কথা আছে। ফলে এটাই প্রমাণ করবে যে তিনি বিএনপির প্রতি তার ক্ষোভ আছে কিনা, কিংবা সরকারের প্রতি, সরকারের দলের প্রতি তার কোনো অনুরাগ আছে কিনা, তার কাজের মধ্যে দিয়েই প্রমাণ করবে। তবে একটা জিনিস খুব স্পষ্ট করে বলা যায়, দুটো জিনিস আমি স্পেসিফিকলি বলতে পারি, সেটা হচ্ছে যে বিএনপি নির্বাচনে যাবে। কেন যাবে? যদিও নির্বাচনটা এখনও আরও অনেক কিছুদিন বাকি আছে। যাবে এই জন্য, যদি না যায় তাহলে বিএনপি একটা ঝুঁকির মধ্যে থাকবে তার নিবন্ধন হারানো, সেই জন্য বিএনপি নির্বাচনে যাবে। সেই সাথে আবার বর্তমান সিইসির দায়িত্বটা হবে, তিনি যদি কৌশলী হন, তিনি যদি স্ট্র্যাটেজিস্ট হন, বিএনপিকে আস্থায় নেওয়া। কারণ বিএনপি একটা বড় দল, এখন বিএনপিকে যদি আস্থায় তিনি না নিতে পারেন তাহলে কিন্তু জটিলতা থাকবেই। এবং সে কারণেই আমার ধারণা যে তার একটা বড় চ্যালেঞ্জ হবে, এই কমিশনের একটা বড় চ্যালেঞ্জ হবে যে বিএনপি এবং সেই সাথে অন্য সকল দলের একটা আস্থা এস্টাবলিশ করা, আস্থা নেওয়া, আস্থায় নিয়ে যাওয়া। সেটা কিভাবে তিনি করবেন, তার স্ট্র্যাটেজি কি হবে, তার ভূমিকাগুলো কি হবে, সেটা হয়তো আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে দেখার জন্য। তাহলে জনাব মিজানুর রহমান খান, এই নির্বাচন কমিশনকে তাহলে কি সময় দিয়ে বুঝতে হবে? ধন্যবাদ। না, প্রথমে আমি এটা বলে নেই, এবারের যে পুরো যে প্রক্রিয়া, তাতে রাজনৈতিক দলগুলো বা সিভিল সোসাইটি তারা আবারও আরেকটা সুযোগ
যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন বা একটা নির্বাচন কমিশনের শক্তিশালীভাবে স্বাধীনভাবে কাজ করার সঙ্গে স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনার সার্চ কমিটি দিয়ে আইন দিয়ে একটা নির্বাচন কমিশন পুনর্গঠন করাই যে মৌলিক বা প্রধান শর্ত পূরণ করা নয়, বিচার বিভাগের স্বাধীনতা এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা বা তাদের প্রতিষ্ঠানগুলোর শক্তিশালী করার সঙ্গেই যে নির্বাচন কমিশনেরও বা তাদের স্বাধীনভাবে কাজ করা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সঙ্গে যে এই সবগুলোর একটা ওতপ্রোতভাবে সম্পর্ক, সেই জিনিসটা এবারও এই দুটো প্রধান দল এবং তার সঙ্গে আরও যারা আছে আবারও জনগণকে একবার ওই মূল কথা বলা থেকে, বোঝা থেকে, আলোচনায় আনা থেকে দূরে সরিয়ে রাখতে সক্ষম হয়েছে। এবং সেই জায়গা থেকে আমি দেখি যে এত বড় একটা নির্বাচন কমিশন মূল কথা নয়, না না আমি বলছি এখানে এত বড় একটা অনুশীলন হলো, সেখানে আজকের আমাদের প্রতিবেশী সবগুলো দেশ তারা সবাই, আমি একটা আপনাকে বলি নেপাল, শ্রীলঙ্কার কথা, তারা কনস্টিটিউশনাল কাউন্সিল করে পাকিস্তানও আজকের হিয়ারিংয়ের ভিত্তিতে সংবিধানে সংশোধনী এনে তারা শুধুমাত্র নির্বাচন কমিশনার নিয়োগ যে পদ্ধতিতে করছে, প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা তারা 3 জনের নামের প্যানেল করে একটা পার্লামেন্টারি কমিটিকে দিচ্ছেন। সেই কমিটি সিনেটের 1/3 সহ সেই বিরোধী দলের 50%, মানে 12 জন সদস্যের এদিকে 6 জন এদিকে 6 জন, এইভাবে মানে একটা আমেরিকান সিনেট যেভাবে কনফার্মেশন হিয়ারিং হয় সেই কনফার্মেশন হিয়ারিং ব্যবস্থা তারা সংবিধানে নিয়েছে। এবং সেটা শুধুমাত্র এখানে আমি যেটাই জোর দিচ্ছি, শুধু নির্বাচন কমিশনটাকেই আলাদাভাবে আমার সার্চ কমিটি দিয়ে করা লাগবে। আমাদের বুদ্ধিজীবী এবং সিভিল সোসাইটি এবং আমাদের টিভির অনুষ্ঠানগুলোর দিকে যদি আপনি কিছুদিন ধরে তাকিয়ে দেখেন, তাহলে আপনি দেখবেন যে এই যে কথাটা আমি আপনাকে বলছি, এই কথাটা কোনো একটা বড় জায়গা থেকে খুব বড় ভয়েসে এই কথাটা উচ্চারিত হয়নি। যে আমি যে প্রক্রিয়ায়, আমি সেজন্য বলি যে যেটুকু অর্জন আমরা করেছি সার্চ কমিটির প্রক্রিয়ার মধ্য দিয়ে, এই রকমের একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেন আমরা সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগেও দেখতে পাই। এবং আজকের বিএনপির যে ধরনের, আজকের আপনি খুবই গুরুত্বের সঙ্গে এখানে ডেকেছেন তারা কি বক্তব্য দিয়েছে, তো এই বিএনপিকেই আমরা দেখেছি মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, দুর্নীতি দমন কমিশন, 3টা সার্চ কমিটি রয়েছে আমাদের। তারা কে কিভাবে হয়ে গেল, প্রেসের খবর নেই, মিডিয়ার খবর নেই এবং রাজনৈতিক দলগুলোর খবর নেই। ওগুলো আমাদের চাই না। আমাদের চাই হচ্ছে যে কি করে ক্ষমতায় যাওয়া যাবে সেই জন্য। এবং আপনি দেখেন সমস্ত আলোচনাটা হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার বলছেন, তার চ্যালেঞ্জ হচ্ছে, আমি উইথ ডিউ রেসপেক্ট বলছি, এগুলোর গুরুত্ব রয়েছে, কিন্তু ওই যে অ্যাবসলিউট ফর্মে বা নর্মসে কথাটাকে হাজির করা, যে তার চ্যালেঞ্জ হচ্ছে যে সব দলগুলোকে নির্বাচনে নিয়ে আসা, এটি একটি দিক। কিন্তু তার সামনে আমি বিশ্বাস করি একটা গ্রেটার কনস্টিটিউশনাল এবং লিগ্যাল রিফর্ম ছাড়া নির্বাচন কমিশনের পক্ষে স্বাধীনভাবে কাজ করা সম্ভব নয়। বাধাগুলো কোন কোন? আমি একটা জায়গায় আমি বলছি, আপনার নির্বাচনকালে আমাদের সংবিধানের 120 অনুচ্ছেদের আওতায় পাবলিক সার্ভেন্টদেরকে চাওয়া মাত্র যে সরবরাহ করবে, সেইখানে আমি আইন বলে দিয়েছে, রুলস অফ বিজনেস লিখে দিয়েছে যে এটা প্রধানমন্ত্রীর পরামর্শে হবে। এই নিয়োগটাও আপনি দেখেন বিএনপির আজকের যে স্টেটমেন্ট, আপনি খেয়াল করে দেখবেন এটা কতগুলো বিষয়ে এরা কথা বলছে, এই একজন ব্যক্তিকে নিয়ে এরা আছে। এবং এটা যেভাবে আপনি দেখবেন যে কোনো সিস্টেম নিয়ে কোনো কথা নেই, কোনো আইন যে হয়নি এ নিয়ে তার কোনো আক্ষেপ নেই, তার সমস্ত আক্ষেপ আইন চাইনি। না না, আপনি সে সমস্ত কিছুই আপনি দেখেন এখানে তার কোনো, এই যে 10 জন যে কি করে নিয়োগ পেল, সেখানে তার কোনো উদ্বেগ নেই যে এটা কেন এই ফাইলটা প্রাইম মিনিস্টারের কাছে গেল বা গিয়েছে কিনা, এই কোয়ারি তার নেই। এবং আপনার এই যে আমি যেটা আপনাকে বললাম যে পাবলিক সার্ভেন্টদেরকে যে নির্বাচনকালে আপনি নির্বাচন কমিশন ব্যবহার করবে, ধরুন কি হবে সম্ভাব্য চিত্রটা, আপনাকে একটা বিপুল সংখ্যক এসপি, ডিসি, ওসি এই জায়গাগুলো বদলাতে হবে। তো এখন একটা স্বাধীন নির্বাচন কমিশন তালিকা কার কাছে চাইবে, মানে সরকারকে দিবে। তো সরকার, আপনি আইনে লিখে রেখেছেন কি যে এটা প্রাইম মিনিস্টারের অ্যাপ্রুভাল ক্রমে ওগুলো পাস হবে। তো আপনি রিফর্ম চাইছেন, বিএনপির এই সিটে কোথাও আছে শুধু একজন ব্যক্তি, তার বিষয়েই কিন্তু আমি একেবারে দেখলাম যে পুরো পেজটায়
আপনার সবটুকু জায়গা জুড়েই সিএসি, এবং আপনি খেয়াল করে দেখবেন এটা একটা কম্পোজিট বডি। আমাদের সুপ্রিম কোর্ট রায় দিয়ে বলেছে 1 ম্যান 1 ভোট, এটা আমাদের ল অফ দ্য ল্যান্ড। তাহলে আপনি দেখেন এই যে ব্যক্তিকেন্দ্রিক এই আর একটা রোগ আমাদের সংবিধানে দেখবেন, আমরা সংসদীয় গণতন্ত্র অনুসরণ করি এবং এক্ষেত্রে বলা হয়ে থাকে ফার্স্ট অ্যামং দ্য ইকুয়ালস। তো সেই জায়গায় আমরা 72 সালের সংবিধানে লিখেছি যে একজন ব্যক্তির কাছে প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা থাকবে, এবং সেটা সব সময়, গ্রীষ্মে, শীতে এবং যে কোনো সময়, যে কোনো ওয়েদারে, এটার কোনো চেঞ্জ নেই। কি নির্বাচন অথবা বিনা নির্বাচন, সবসময় এটা থাকবে। এবং আপনি দেখবেন এই বিষয়ে যে দ্বাদশ সংশোধনীতে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে একটা সমঝোতা হলো, এবং শাহাবুদ্দিন সাহেব যে দুঃখ করে বলেছিলেন এই সিচুয়েশনটাকে ভেবে, দেখেন উনি দূরদর্শী ছিলেন বলে উনি বলেছিলেন যে সংকটে কাজে লাগবে, প্রেসিডেন্টের হাতে কিন্তু ক্ষমতা রাখা হোক, কিন্তু দুই নেত্রী একমত হলেন যে এটা দেয়া যাবে না। আজও এই 2017 সালে এই শীট প্রমাণ করছে, এবং তাদের যে ডকুমেন্ট তারা প্রেসিডেন্টের কাছে গিয়ে দেখা করে এসছে, এবং তাদের যে পাবলিক স্ট্যান্ড, তার মধ্যে আপনি দেখবেন, আপনি যদি খুব চেপে ধরেন তাহলে আপনাকে বলবে যে আমি 1932 সালে বা 17 সালের দিকে একবার বলেছিলাম, মানে আমি পুরনো কথা বলছি, মানে এরকম একটা ডেট আপনাকে শুনিয়ে দিবে যা আপনি কখনো মনেই করতে পারবেন না। তো এই অ্যাটিটিউড নিয়ে যে অবস্থায় আমরা দাঁড়িয়েছি, তাতে আমি বলবো যে এই জায়গাগুলো সেন্সিটাইজ করা দরকার, যে আমরা যেন রাজনৈতিক দলগুলোর সুরে, আমি সিভিল সোসাইটির কথা বলছি, প্রেসের কথা বলছি, যে এদের একটা একটা করে এজেন্ডা রয়েছে। এই যেমন ওবায়দুল কাদের সাহেব ঠিক ধরেছেন, নির্বাচনে আসবে, এবং গত বছরে আমার মনে আছে যেই দিন নির্বাচন কমিশন, সেই দিন তো আর ওনারা জানতেন না, যে আপনি আমাকে যে প্রশ্নটা করলেন যে আমাদের কি অপেক্ষা করতে হবে, লক্ষণগুলো আপনি দেখবেন। তো লক্ষণগুলো কি সেই সময় ছিল, ওনারা কি জানতেন জ্যোতিষী যে কাজী রকিব সাহেব সম্পর্কে তো এত কিছু ফর্দ বের করা সম্ভব হয় নাই, যে উনি জনতার মঞ্চে যোগ দিয়েছিলেন। তো জনতার মঞ্চবিহীন তো আমরা চিফ ইলেকশন কমিশনার পেয়েছিলাম। যেদিন তার নাম ঘোষণা হয়েছে সেদিন বিএনপি ঘোষণা দিয়েছিল যে তারা এই সিইসির অধীনে, এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে যাবে না, এবং কোনো নির্বাচনে যাবে না। এবং এবারে একটু সময় নিয়ে ধীরে সুস্থে খুব সতর্কতার সঙ্গে এখানে বলেছে, এমন ভাবে যে তাদের অসন্তোষটা প্রকাশ করেছে। হ্যাঁ, আমি বলছি যে তাদের যুক্তি রয়েছে। আবার আসবো আলোচনায়, আবার একটু বিরতিতে যাব। তার আগে আমাদের সঙ্গে আইনজীবী আছেন অ্যাডভোকেট দেওয়ান তালহা কিবরিয়া। আপনিও কি মনে করেন যে একটি সঠিক নির্বাচনের জন্য একটি শক্তিশালী নির্বাচন কমিশনের পাশাপাশি আমাদের সংবিধানেও কিছু রদবদল লাগবে? আচ্ছা, একটা জিনিস একটা বেশ সুন্দর প্রশ্ন করেছেন। আমাদের সংবিধানে 118-তে আছে যে রাষ্ট্রপতি কিন্তু প্রধান নির্বাচন কমিশন এবং অন্যান্য 4 জন কমিশনার নিয়োগ দিবেন, এবং ওই সংবিধানের আরেকটা এই 56(3) যেখানে বলা আছে যে আপনি যে সংখ্যাগরিষ্ঠ যিনি সদস্য, সংসদ সদস্য যিনি সংখ্যাগরিষ্ঠ হবেন, ওনাকেই কিন্তু রাষ্ট্রপতি আপনার প্রধানমন্ত্রী করবেন। আবার 95(1)-এ লেখা আছে যে উনি বিচারপতি যে নিয়োগ করবেন, উনি প্রধান বিচারপতি নিয়োগ করবেন, এবং প্রধান বিচারপতি পরামর্শ করে অন্যান্য বিচারপতি উনি নিয়োগ করবেন। আরেকটা জিনিসও এখানে লেখা আছে যে আপনি এই রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে যে কোনো আলোচনাই হোক, এটা কিন্তু আপনি কোনো ধরনের আপত্তি উত্থাপন করতে পারবেন না। আর আরেকটা জিনিস এখানে দেখবেন 70-এ আছে যে আপনি কোনো দলের বিরুদ্ধে গিয়ে, আপনার যে দলের বিরুদ্ধে গিয়ে আপনি কোনো ভোট দিতে পারবেন না। এগুলাতে কি সংশোধন, হ্যাঁ অবশ্যই সংশোধন করার দরকার আছে। যদিও আমি আইনজীবী, আমি কোনো সংবিধান বিশেষজ্ঞ না, কিন্তু এগুলাতে পরিবর্তন করার দরকার আছে। এবং একটা জিনিস হচ্ছে, আপনি রাষ্ট্রপতিকে, প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই কিন্তু রাষ্ট্রপতির সব কিছু সিদ্ধান্ত আপনার নিতে হবে। এক্সপেক্ট হচ্ছে আপনার প্রধানমন্ত্রী আর প্রধান বিচারপতি নিয়োগ ব্যতীত। কিন্তু আপনি দেখবেন প্রধানমন্ত্রীর নিয়োগ, বিচারপতির নিয়োগ, এগুলোও কিন্তু আপনার রাষ্ট্রপতিকে কিন্তু আপনার সবসময় প্রধানমন্ত্রীর কিন্তু কী করতে হয়, সবসময় পরামর্শ মেনে চলতে হয়। তো এইগুলাতে পরিবর্তন আসা উচিত। আর আপনি যে কথাটা বললেন, ওই যে নির্বাচন কমিশন নিয়ে যে কথাগুলো বলা হচ্ছে, ওইখানে আপনি বলি, আমি 2012 সালে যেটা হয়, আপনার প্রয়াত জিল্লুর রহমান সাহেবের থেকে যে সার্চ কমিটির সূত্রপাত হয়, ওখানে দেখেন 4 জনকে এই বিচারপতি সৈয়দ মাহমুদ হুসেনের নেতৃত্বে কিন্তু 4 জনকে নিয়ে এই সার্চ কমিটি গঠন করা হয়। এটা একটা প্রক্রিয়া শুরু হয়েছিল ওই সময়।
তো এখন দেখেন আপনি 25শে জানুয়ারি যেটা হয়, আপনি এই রাষ্ট্রপতি আমাদের রাষ্ট্রপতির নেতৃত্বে কিন্তু দেখেন 6 জনের সার্চ কমিটি গঠন করা হয় এখানে। তো এখানে সার্চ কমিটি নিয়েও অনেক কথা ছিল যে আপনার এই যে মাহমুদ হোসেন সাহেবকে নিয়ে উনি সিটিং বিচারপতি, তারপরে আপনার এই উবাদুল হাসানকে নিয়ে উনিও সিটিং বিচারপতি, তারপরে এখানে আপনি দেখেন শুধু বিতর্ক ছিল না অধ্যাপক সৈয়দ মজুল ইসলামকে নিয়ে, কারণ উনি নাগরিক কমিটির সভাপতি। আবার দেখেন এখানে অধ্যাপিকা শিরিন আক্তারকে নিয়েও কিন্তু আপনার ওই আলোচনা চলছে, উনি মহিলা আওয়ামী লীগের নাকি এটা ছিল না। তর্ক বিতর্ক এটা থাকবেই, এটা তর্ক বিতর্ক থাকবেই। কিন্তু একটা জিনিস হচ্ছে আপনার এই যে এই কমিশনটা গঠন করা হলো, আপনার অনেক দলই দেখেন আপনার 31টা দল কিন্তু আপনার কিন্তু রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেছেন 18 ডিসেম্বর থেকে। প্রথমে প্রাধান্য দেওয়া হয়েছিল বিএনপিকে, বিএনপি প্রথম কিন্তু সেটার 18 ডিসেম্বর থেকে হয়, 31টা দলকে নিয়ে হয়, 5 জন করে নাম দেওয়া। যাই হোক সর্বশেষ হচ্ছে আপনার এভাবে প্রতি দল থেকে 5 জনকে দেওয়া, এবারে 128 জন, 26টা দল থেকে নাম কি করা হয়, বাছাই করা হয় 125 সফল না ব্যর্থ? সার্চ কমিটি সফল না ব্যর্থ, আমি মনে করি সফলই বলা সফল। একটা বিরতি নেই, বিরতি থেকে ফিরে এসে আমরা আরো আলোচনা শুনবো। দর্শক আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি নিউজরুম সংলাপে। জনাব ডক্টর তারেক শামসুর রহমান, তাহলে সার্চ কমিটি যখন কাজ করেছে যেই কয়দিন, রাজনৈতিক পরিস্থিতি বেশ শান্তই ছিল, সবাই অপেক্ষা করছিল, কিন্তু এখন দেখা গেল বিএনপি কথা বলতে শুরু করেছে। যেমন মির্জা ফখরুল বলছেন যে তারা হতাশ। হ্যাঁ, বিএনপি আশঙ্কা করছে যে বিএনপির প্রতি ক্ষোভ, আওয়ামী লীগের প্রতি অনুরাগ থাকতে পারে, কিন্তু কাজ শুরু হওয়ার আগেই সমালোচনাটি কি রাজনৈতিক অবস্থান একটু প্রেসারে রাখা, নাকি সত্যি সত্যি এই নির্বাচন কমিশন নিয়েও আবারও দুদল দুদিকে দুমেরু হয়ে গেল? কি বলবেন? না, আপনি তো মানে খুব যৌক্তিক সহকারেই এটা বলা যায় যে একটা কমিশন কাজ শুরু করতে পারল না, তার আগেই যদি বিএনপির মতো বড় দল তার হতাশা ব্যক্ত করে, তাহলে সঙ্গত কারণে এটা প্রশ্ন এসে যায় যে সামনের দিনগুলো কেমন হবে। তবে আবার এখানে একটা জিনিস লক্ষণীয় যে এই কমিশনকে কিন্তু বিএনপি প্রত্যাখ্যান করেনি, এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। এমনও তো হতে পারতো যে আমরা মানি না এই কমিশনকে, এই কমিশনের সাথে কোনো সহযোগিতা করবো না, এরকম একটা কর্মসূচিও বিএনপি নিতে পারতো, কিন্তু সেটা নেয়নি। এটা হচ্ছে একটা পজিটিভ সাইন। আমার ধারণা বিএনপি তাদের একটা শঙ্কার কথা জানিয়ে রাখলো যে এরকম একটা হতে পারে, কারণ এই লোকের সাথে আমাদের যখন আমরা ক্ষমতায় ছিলাম তখন একটা ভুল বোঝাবুঝির একটা সুযোগ তৈরি হয়েছিল, সুতরাং সেক্ষেত্রে তার একটা ক্ষোভ থাকতে পারে। এটা আগাম জানিয়ে রেখে বিএনপি তার অবস্থানটা শক্তিশালী করলো। এখন আমি যেটা আগে আপনাকে বলেছি যে সিএসির উপর নির্ভর করে যে উনি দায়িত্ব গ্রহণ করার পর তিনি আস্থাটা কি করে নিশ্চিত করবেন। আওয়ামী লীগ বলছে তারা এই সিলেকশনের ব্যাপারে তারা হ্যাপি, এরকম একটা কথা বলেছে। জাতীয় পার্টিও বলেছে তারা আস্থাশীল। একমাত্র বিএনপি একটু অন্যরকম পজিশনে আছে। কিন্তু প্রধান যে মন্ত্রিপরিষদ সচিব বলেছিলেন যে আওয়ামী লীগ বা বিএনপির কারো তালিকাতেই ওনার নাম ছিল না। এটা দেখেন, এখানেও একটা শুভঙ্করের ফাঁকি আসে, কোট আনকোট। ওনার বক্তব্য যদি আমি কোট করি তাহলে উনি বলছেন যে দুজনের নাম তিনি বলছেন, একজন যে কমিশনার, মহিলা কমিশনার, তার নাম আওয়ামী লীগের তালিকায় ছিল, কবিতা খানম, তার নাম আওয়ামী লীগের ছিল। আবার আরেকজন যে কমিশনার মাহবুল আলম, তো তার বিএনপির কি বলে বিএনপির লিস্টে তার নাম ছিল। এবং আজকে কিন্তু এটা ফখরুল সাহেব এটা খণ্ডন করেননি। তাহলে ধরে নিচ্ছি আমি যে আসলেই তার নামটা বিএনপির পক্ষ থেকে ছিল। অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে সার্চ কমিটি নামগুলো দিয়েছে রাষ্ট্রপতি
দুটো দলের মধ্যে থেকে এটা ব্যালেন্স করেছেন, এখান থেকে একজন নিয়েছেন, ওখান থেকে নিয়েছেন। তো প্রশ্নটা আসলে এই লোকটার নামটা কোত্থেকে আসলো। এখন হতে পারে আরও তো দলের সাথে রাষ্ট্রপতি কথা বলেছেন, অন্য অন্য দল নাম দিয়েছে, এটা তো সার্চ কমিটি নাম তো চেয়েছে প্রতিটি দলের সাথে, এবং আমরা অনেকেই জানি যে 5টা করে নামও দেওয়া হয়েছে অনেক দল থেকে। ফলে হতে পারে কোনো দল থেকে এটা দেওয়া হয়েছে এবং রাষ্ট্রপতি সেটাই গ্রহণ করেছেন। তবে একটা জিনিস কিন্তু আপনাকে মনে রাখতেই হবে, রাষ্ট্রপতি যাই করুন না কেন, তিনি যে সিদ্ধান্তই নেন না কেন, সাংবিধানিকভাবে তিনি প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে সিদ্ধান্তটা নিয়েছেন, এটা তিনি বাধ্য। তার অর্থটা হচ্ছে এই নামের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর একটা সম্মতি ছিল, ইনক্লুডিং যে 4 জন কমিশনার সম্মতি ছিল। তাহলে এই সম্মতিকে বিএনপি যা বলছে এখন যে প্রধানমন্ত্রীর ইচ্ছার প্রতিফলন হয়েছে, এই সম্মতিকে কি, আমি প্রশ্নটা নিয়ে জনাব মিজানুর রহমান খান আপনার কাছেই যাই, প্রধানমন্ত্রীর এই সম্মতিকে কি এই অনুবাদ করা যায় যে এটি তার ইচ্ছার প্রতিফলন? বিএনপির সংবাদ সম্মেলন করে বলছে, প্রথম আলোতেও আজকে আমি একটু আগেও দেখে এলাম অনলাইনে, এটাই শিরোনাম যে বিএনপি বলছে যে এই কমিশন প্রধানমন্ত্রীর ইচ্ছার প্রতিফলন হয়েছে। এখন সম্মতিকে কি এই অনুবাদ করা যায়? এখন দেখুন, আমাকে যদি আপনি পুরো প্রক্রিয়াটা থেকে দেখেন, আমি যতদূর জানি তাতে 7 থেকে 8টি রাজনৈতিক দলের তালিকায় বিএনপি এবং আওয়ামী লীগ বাদে এই নামটি ছিল। তো এখন আমরা তো এই 7টি কিংবা 8টি রাজনৈতিক দলের তালিকায় সিইসি হিসেবে অন্যদের আর কার কার নাম ছিল সেইটাও আমাদের জানা দরকার। তো সার্চ কমিটির যে জায়গাটায় যেটা তাদের স্বচ্ছতার জায়গায় যেটা ঘাটতি, অবশ্য আমি অনেকগুলো কথা বলছি যেটা খুব নেতিবাচক মনে হচ্ছে। তার আগে বলি যে এই নির্বাচন কমিশনকে আমি স্বাগত জানিয়েছি এবং জানাই, এবং তারা তাদের যত সমালোচনাই থাকুক, এবং আমি যে কথাটা বলছি সেটা ভবিষ্যতের জন্য। এবং অন্যান্য বিশেষ করে আমার মাথা ব্যথাটা হচ্ছে যে এই যে অর্জনটুকু আমরা এই প্রক্রিয়ায় আপনি যা হয়েছে আমরা যেইটুকু অর্জন করেছি, এরপর যেন আমি কোনো অন্য যে সাংবিধানিক সংস্থায় যখন যার মানে এই আজকে 2017 সালের এই ঘটনার পরে যত সার্চ কমিটি যেখানেই সাংবিধানিক পদধারী কাউকে নিয়োগ দিবে যেন এই একই প্রক্রিয়া অনুসরণ করা হয়। অবশ্য আমি নিশ্চয়ই আশা করব না যে এই রকমের 31টা করে রাজনৈতিক দলকে বঙ্গভবনে ডাকবেন, এবং এটা কোনো রাষ্ট্রের সুস্থ তার লক্ষণ নয় যে একটি নির্বাচন কমিশন গঠনের জন্য এইভাবে 5 বছর পর পর এবং একটা গলা কাটা পদ্ধতিতে, হ্যাঁ, যে আপনি এই নির্বাচন কমিশনারকে আর আপনি এই আগামী যে 2019-এর পরের যে নির্বাচন হবে 5 বছর পরে, তখন আর আমাদের এর দরকার হবে না, আবার আমরা ডায়ালগ যাব এবং ইত্যাদি করব। তো সেইটা বন্ধ করার জন্য আমরা যে অগ্রগতিটুকু করেছি ওটাই আইনে লেখা, এবং অন্যান্য সাংবিধানিক পদধারীরাও জানি ওইভাবে আসেন। আর আইনের কথা আপনি বলছেন 118-তে আছে, ওই আইনের কথা সুপ্রিম কোর্টের চ্যাপ্টারেও আছে, মহাহিসেব নিরীক্ষকের ওখানেও আছে, পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের ওখানেও লেখা আছে। তো এগুলো আমাদের কাছে, ওটা হচ্ছে আওয়ামী লীগ বিএনপির মামলা হচ্ছে একটা, এটা মানুষকে বোঝা দরকার, ওটা হচ্ছে একটা সমস্যা। আর একটা হচ্ছে যে আমরা যে বলতে চাই যে সুশাসনের অংশে পরিণত করতে হবে সুনির্বাচনকে, সুনির্বাচন হবে একটা, আর সেইটা সুশাসন এনে দিবে, এটি ভুল, এটা হবে না। আমাকে গ্রেটার গুড গভর্নেন্সের অংশে পরিণত করতে হবে, কারণ আমি তো একদিন একটা নির্বাচন করব না, আমার 5 বছর ধরেই আমার ফেয়ার নির্বাচন দরকার হবে। তখন তো আমি সবসময় এই রকমের সার্চ কমিটির মধ্যে দিয়ে যাব, এটা হবে না। তো সেই জায়গা থেকে আমি বলছি যে আপনি সার্চ কমিটি এবার যে প্রক্রিয়াটায় যেতে পারতো, যে সেটা হচ্ছে যে এই একটা সিক্রেটিভ প্রসেসের মধ্যে দিয়ে গিয়েছে, এবং তারা কিন্তু নামগুলো প্রকাশ করেনি। রাজনৈতিক দলগুলো যেগুলো দিয়েছে, এখানে অ্যাটিটিউডটা দেখবেন, রাজনৈতিক দলগুলোও কিন্তু ফর্মালি প্রকাশ করেনি। বিএনপি এত বড় গলায় কথা বলছে, সরকারের সমালোচনা করছে, প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছে, সে কিন্তু গোপনীয়তার বেলার সময় সরকারি দলের ওই আকাশে চাঁদ উঠলে পরে দেখা যাবে ওই তত্ত্বে তারও বিশ্বাস। অর্থাৎ হচ্ছে যে সেও কিন্তু যে নিজের নামগুলো প্রকাশ করে দিয়ে সে প্রমাণ করেনি, সে তো তার হারাবার কি ছিল, তার নাম সে যেদিন দিয়েছে সেই দিনই যদি প্রেস কনফারেন্স ডেকে সে প্রেসে এটা দিয়ে দিত, তাহলে তো একটা পার্ট হতো। তখন আমরা হয়তো সরকারি দল চাপে পড়তো যে ঠিক আছে, খেলার মাঠের 2 বড় গ্রুপের একটা থেকে এসছে, তাহলে আমরাও দিয়ে দেই, কিন্তু সেটা কিন্তু ওই চাপ সৃষ্টি করেনি।
তো এখন দেখেন, এখন এখানে অবশ্য কথাটা বলছে কিন্তু কাজের সময় এটা করেনি। আপনি সার্চ কমিটির জায়গা থেকে যদি আপনি দেখেন তাহলে পরে হচ্ছে যে তারা যে গোপনীয়তা রক্ষার যে পজিশনটা নিয়েছে সেটা কিন্তু আমাদের 2009 সালের তথ্য অধিকার আইনে যে কতগুলো প্রভাইসও দেয়া আছে যে এই ক্ষেত্রে আপনি গোপন করবেন আর সবটা ক্ষেত্রে আপনি প্রকাশ করবেন। কিন্তু আমার খুব দুঃখ লাগে যে এরকমের একটা অত্যন্ত শক্তিশালী সার্চ কমিটি তারা যখন এই সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে নিয়েছে যে তারা নাম প্রকাশ করবে না, খাম বন্ধ করা খামে এটা রাষ্ট্রপতির কাছে তুলে দিবে, সেই সিদ্ধান্ত তাদের আইনসঙ্গত ছিল কিনা সেটা তারা উপেক্ষা করেছে। আমি যতদূর জানার চেষ্টা করেছি যে তারা দেশে যে একটি প্রচলিত আইন আছে, আমরা আইনের শাসনের কথা বলি, কিন্তু তারা এই সিদ্ধান্ত নেওয়ার সময় তারা খতিয়ে দেখেনি। তারা যদি খতিয়ে দেখে বলতেন যে হ্যাঁ আজকের আমরা এটা খতিয়ে দেখেছি, তাইলে দেখেন সুবিধাটা কি ছিল। আজকের সিইসি নিয়ে যে প্রশ্নটাও এসছে যে আজকের যদি আপনি 8টা দলের কথা আমি শুনেছি তার নাম ছিল, আচ্ছা এই 8টি দলের পরিচয় যদি আমরা পেতাম, এই 8টি দল আর কাকে কাকে দিয়েছিল, তাইলে আমরা যদি নামগুলো জানতাম তাহলে আমরা মেলাতে পারতাম যে সব থেকে বেটার ক্যান্ডিডেটকে কিভাবে বাছাই করা হয়েছে। এক্ষেত্রে আমাদের দেখেন আপনি সার্চ কমিটির যদি আউটকাম বলেন, আমি এখানে একটা বিরাট পজিটিভ জিনিস দেখি, কারণ প্রথমবারের মতো আমাদের ইতিহাসে এই পাবলিক সার্ভেন্টদের বাইরে 3 জনের নাম, মানে 10-এর মধ্যে 3টা নাম তারা ইনক্লুড করেছে। তো সেই 3টা নাম আমরা একজনও পাইনি। আপনি দেখেন যে এই যে পক্ষপাত, যে সবসময় রাষ্ট্রীয় সার্ভেন্টদেরকে একটা বিশেষ জায়গায় রাখা, অন্যদেরকে অবিশ্বাস করা। আপনি এখানে দেখেন বিএনপি তালিকাটা খেয়াল করে দেখেন, বিএনপি থেকে ক্যাবিনেট সেক্রেটারি খুব জোর গলায় বলেছেন যে যাকে নেওয়া হয়েছে আমি তার প্রতি রেসপেক্টফুল, আমি আশা করি যে তিনি খুব ভালো দায়িত্ব পালন করবেন, সেটা করেন না। আমি পলিসি নীতিগত জায়গা থেকে বলছি, বিএনপির তালিকা থেকে একজনকে নেওয়া হয়েছে। সে কাকে নেওয়া হয়েছে? যিনি একজন ফর্মার পাবলিক সার্ভেন্ট। কিন্তু বিএনপির তালিকায় ডক্টর তুফাইল আহমেদের নাম ছিল, যিনি স্থানীয় সরকারের বিষয়ে কথা বলার ক্ষেত্রে, তার ভূমিকার ক্ষেত্রে, তার শ্রম দেওয়ার ক্ষেত্রে তিনি এই ক্ষেত্রে স্বনামধন্য, কিন্তু তাকে কিন্তু বাছাই করা হয়নি যদিও। এবং আপনি আবার দেখেন যে ত্রুটিটা আরেকটা আমি বলি আপনাকে, টার্মস অফ রেফারেন্সে ছিল প্রতিটি শূন্য পদের বিপরীতে 2 জন করে দিবেন। আমি সিইসিটা দেখতে পাচ্ছি যে আপনি 2 জন থেকে একজন কাকে বাদ দিয়ে কাকে নিয়েছেন। বাকি 4 জনের ক্ষেত্রে যে তালিকাটা আপনি দেখবেন এটা বয়স দিয়ে করা হয়েছে। আপনি তো বয়স দিয়ে করবেন না। যেখানে প্রফেসর জেরেনির কথা বলা আছে তারপরেই কিন্তু কবিতার কথা থাকার কথা ছিল, কিন্তু এটা তো সুনির্দিষ্ট কোনো বিধি ছিল না, আইন ছিল না, এটা তো বিবেক থেকে করেছে সার্চ কমিটি। সার্চ কমিটির সামনে তো কোনো না, এটা আপনি বলতে পারেন না, যেহেতু কার্য বিবরণ টার্মস অফ রেফারেন্সে পরিষ্কার বলা ছিল প্রতিটি শূন্য পদের বিপরীতে 2টো, তাইলে পরে আপনার উচিত ছিল যে আপনি একটা পেয়ার, আমি বুঝতাম যে আপনি কবিতার সঙ্গে কিন্তু আরেকটা মেল ক্যান্ডিডেটের আপনি চয়েস হবে না, কম্পারিজনটা হবে কিন্তু একজন নারী, আরেকজন নারী চাচ্ছে। হ্যাঁ, কারণ 8 জন আর ওদিকে 2 জন 10 জন। না, এর কারণ হচ্ছে যে আপনি 2টো নাম নারীর পাশাপাশি কেন থাকবে এই কারণে, কারণ আপনাকে শর্ত দিয়ে দিয়েছে যে একজন অন্তত পক্ষে নারী হতে হবে। তাহলে আপনি কিন্তু একজন নারীর সঙ্গে নারীকে বাছাই করবেন। এই জায়গাটায় আমাদের এই ত্রুটিগুলো যদি আমরা দেখেন, সিক্রেসি আমাদেরকে কতটা বঞ্চিত করেছে এই জায়গাগুলো থেকে। আজকে যে আপনি ধরুন আমাকে চিফ ইলেকশন কমিশনার যিনি নবনিযুক্ত হয়েছেন, আমার এই সঙ্গে তার নিয়ে আমার সঙ্গে অনেকক্ষণ কথা হয়েছে, তিনি আমাকে বলেছেন যে তার বিরুদ্ধে কোনো ফর্মাল চার্জ জানা হয়নি, যে তাকে জনতার মঞ্চেই তাকে কোনো চার্জ জানা হয়নি, এবং তিনি বলেছেন যে আমি কুমিল্লা ডিসি হিসেবে দায়িত্ব পালন করেছিলাম এবং আমি এটার সাথে সম্পৃক্ত ছিলাম না। এখন আপনি দেখেন এই যে কথাটা, এই যে আমি আপনাকে কনফার্মেশনের কথা বলি, এই কথাটা তো ওনাকে ইন্টারভিউতে ডেকে ওনাকে আপনি জিজ্ঞেস করার মধ্যে দিয়ে উনি ওনার অবস্থানটা পরিষ্কার করতে পারতেন। এখন আপনি তাকে করার পরে আমরা কেন এই ডিবেট করছি? এটা হচ্ছে আমাদেরকে ভবিষ্যতের জন্য, আমি এটা বলছি যা হওয়ার হয়েছে, কিন্তু ভবিষ্যতে আমাদেরকে এই জিনিসটা থেকে একটা শিক্ষা নিতে হবে যে ওপেন জায়গায় যেতে হবে এবং ক্যান্ডিডেট হিসেবে বিজ্ঞাপন দিতে হবে কনস্টিটিউশনাল পোস্টের জন্য। যেভাবে ব্রিটেন তার বিচারক নিয়োগে টাইমস পত্রিকায় বিজ্ঞাপন দেয়, সেইভাবে আমাদের সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের জন্য আমাদের বিজ্ঞাপন চাই, নির্বাচন কমিশনের জন্য চাই এবং অন্যান্য সংস্থার জন্য চাই। সার্চ কমিটির জন্য তো একটি প্রচলিত আইন করার কথা আছে, 45 বছরও সেই আইনটি হয়নি।
হয়নি। এটাই তো নির্বাচন কমিশন গঠনের জন্য, সার্চ কমিটির জন্য না। এটাই সবচেয়ে দুঃখজনক ঘটনা। কিন্তু এই স্যার যে বললেন, দুজন স্যার, ওদের প্রতি অত্যন্ত সম্মান রেখে আমি বলতেছি, আসলে এই আমাদের যে এই নির্বাচন কমিশনার হয়ে গেল নুরুল হুদা সাহেবের, নুরুল হুদাকে প্রধান নির্বাচন কমিশনার, উনি ঠিক আছে, ওনার বিরুদ্ধে বিএনপি যে অভিযোগ এনেছেন এটা ঠিক আছে, তো অভিযোগ থাকতেই পারে, কিন্তু আপনি একটু ফলো করলেই দেখবেন উনি কিন্তু আপনার চাকরি হারান এক সময়। এই চাকরি হারানোর পর 2009 সালে আবার উনি সচিব পদে যোগদান করেন। তারপরে উনি কিন্তু এই ফরিদপুর কুমিল্লার জেলা প্রশাসকও ছিলেন এবং যশোরের উনি জেলা প্রশাসক ছিলেন। আগে ছিলেন, ঠিক আছে, আগে ছিলেন। তারপরে উনি ঠিক আছে, তারপরে কিন্তু আপনি দেখবেন আওয়ামী লীগ থেকে কিন্তু এই যে এই কবিতা খানমকে কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে। ঠিক আছে, স্যার যে বললেন আপনার যাওয়া উচিত ছিল যে লোক প্রশাসন বিভাগের অধ্যাপিকা জেরিনা রহমান খানকে, ঠিক আছে, দিয়ে দিয়েছেন। এখানে আওয়ামী লীগ থেকে নাম সিলেক্ট করা ছিল, উনি দিয়েছেন। আর বিএনপি থেকে দেওয়া হয়েছে অতিরিক্ত সবিব মাহবুব তালুকদার। কিছু ত্রুটি উনি উল্লেখ করেছেন। এইটাই আমি বলেছিলাম যে আইন নেই, এটি নিয়ে বিস্তারিত একটা আলোচনায় আসি। তার আগে একটা ছোট্ট একটা বিরতি নেই। দর্শক, একটা ছোট বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরে এসে আরও বিস্তারিত আলোচনা আছে। আবারও স্বাগত জানাচ্ছি নিউজরুম সংলাপে। অ্যাডভোকেট দেওয়ান তালহা কিবরিয়া, তাহলে বলা হয়েছিল যে প্রতিটি শূন্য পদের বিপরীতে 2 জন করে মানুষের নাম প্রস্তাব করতে বলা হয়েছিল সার্চ কমিটিকে। আপনি কি মনে করেন সার্চ কমিটি তা করেছে যথাযথভাবে? দেখেন, এটা আসলে অনেক তর্ক বিতর্কর বিষয়, হলো কি হলো না হলো। তবে আমি এখন সাধুবাদ জানাচ্ছি, যেটা বলেন আপনি সার্চ কমিটি মানে আর এই নির্বাচন কমিশনকে আমি সাধুবাদ জানাচ্ছি এই কারণে। দেখেন, এখন পর্যন্ত জাতীয় পার্টি বলেন বা বিএনপির তরফ থেকে এরকম কোনো মানে একবারে যে অন্যবার যেরকম অভিযোগ দেওয়া হয় না, এটা হয় নাই ওটা হয় না, এরকম তো কিছু আসে নাই। এই দিক থেকে চিন্তা করলে আপনি একটু পজিটিভলি চিন্তা করতে হবে। পজিটিভলি চিন্তা করেন আপনি, তাহলে সার্চ কমিটি কিন্তু খারাপ হয় নাই। হয়তো সবখানেই বিতর্ক থাকতেই পারে, সব জায়গাতেই বিতর্ক থাকতে পারে, কিন্তু আপনি দেখেন 5 জনের যে নাম দেওয়া হয়েছে, এখানে আওয়ামী লীগ থেকে একজনকে নির্বাচিত করা হয়েছিল, ওখানে নাম তালিকায় ছিলেন ও যে কবিতা খানম, যিনি রাজশাহীর আপনার এই জেলা ও দায়রা জজের বিচারপতি ছিলেন, অবসরপ্রাপ্ত বিচারপতি। যাই হোক, আর এখানে মাহবুব তালুকদার, উনি অবশ্য অতিরিক্ত সচিব, অনেক যোগ্য মানুষকেও টপকিয়ে এখানে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে তর্ক বিতর্কর বিষয়, এটা নিয়ে আমি যাব না। তবে আমি সাধুবাদ জানাই যে এই যে আপনার নির্বাচন কমিশন হয়েছে, পরবর্তীতে আমরা অগ্রসর হব, নির্বাচন কিভাবে হবে, কিভাবে কি প্রক্রিয়া হবে, তবে এটাকে সাধুবাদ জানানো উচিত, পজিটিভলি দেখা উচিত। তাহলে ইতিবাচক দিক বেশি না, এটা বেশি কম কি, মানে বিষয়টা হচ্ছে যে আপনার এই যে সার্চ কমিটির যে ফরমেশন, এইটার জন্য আমি তো এই এগেইন আবার ইন্ডিভিজুয়াল নিয়ে কথা নেই, নীতিগত জায়গা থেকে যদি দেখেন, 2004 সালে বিএনপি আমাদের কাছে পরিষ্কার করেছে এবং বিদেশি সংস্থার পরামর্শে যে চার্টারটা বা যে দলিলটা তৈরি করেছিল দুদকের জন্য, সেইটা প্রধান বিচারপতি আপিল বিভাগের একজন বিচারককে বাছাই করবেন, হাইকোর্ট বিভাগের একজন বিচারককে বাছাই করবেন, পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান আর মহা হিসাব নিরীক্ষক। এই স্ট্রাকচারটা বিএনপি 2004 সালে করেছে। তা আমার নেশন স্টেটের জীবনে, আমার পলিটিক্যাল লাইফে এমন কিছু আর ঘটে নাই গত 13 বছরে। আমি 2017 সালে এই 16 সালে এসে আমি কেন আপনার 17 সালে এসে আমি কেন ওই সেম স্ট্রাকচার নিয়ে আমি বসলাম কেন? কারণ ত্রয়োদশ সংশোধনীর রায়ে আমরা পুরো তর্কটাই করলাম যে অবসরপ্রাপ্ত বিচারপতিদেরকে রাখায় বিচার জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্সের হার্ট হয়েছিল এবং সেই বিচারপতি বা ABM খায়রুল হক সাহেব যে জাজমেন্ট দিয়েছিলেন, তার সঙ্গে আজকের সার্চ কমিটির সভাপতি হিসেবে তিনি ওয়ান অফ দ্য জাজ হিসেবে তিনি তার সাথে এগ্রি করেছিলেন। তার মানে হচ্ছে তাহলে পরে যদি নির্বাচনী প্রক্রিয়ায় অবসরপ্রাপ্ত বিচারকদের উপস্থিতি এবং তাকে নিয়ে যদি বিতর্ক হয়, সেটা যদি জুডিশিয়ারিকে হার্ট করে, তাহলে পরে একজন সিটিং জাজকে আমরা কেন আমার পরপর দুবার আমাকে এই কমিটিতে আমাকে দেখতে হবে, এবং আমি কেন ভবিষ্যতে আজকের আইনের কথা বলা হচ্ছে আমি তো এটা আমি বলবো যে আমাদের যেহেতু নির্বাচন নিয়ে সবচেয়ে বেশি তর্ক বিতর্ক হয়, আজকের এই নির্বাচন নিয়ে যা বিতর্ক হবে তখন কি এটা সুপ্রিম কোর্টের গায়ে লাগবে না? তো সেইখানে আমাদের সেই ডেঞ্জারটা খেয়াল রেখে আমি তো আর কোনোভাবেই সিটিং জাজদেরকে আর নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে না নিয়ে তারেক শামসুর রহমানের কাছে তাহলে আমি জানতে চাইব, তাহলে কি সার্চ কমিটি গঠন করার আগেই
কিভাবে সার্চ কমিটি গঠন করতে হবে, তারা কিভাবে কাজ করবে, তারে কি একটি বিধিবিধান তৈরি করে রাখতে হবে আগে? না, প্রথম কথা হচ্ছে যে আমি এই যে তথাকথিত সার্চ কমিটির ব্যাপারে আমার কিছু অ্যালার্জি আছে। এই সার্চ কমিটি আমরা পরপর দুবার আমরা দেখলাম, বিশেষ করে নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে। এখন এই সার্চ কমিটি করা হয়েছে এবং এর কোনো বিধিবিধান, স্পেসিফিক কোনো আইন বিধি নেই যে এই বিধিকে অনুসরণ করে এটা করতে হবে। মিজান যেটা বললেন, একটা 2004 সালের একটা রেফারেন্স দিলেন, সেই রেফারেন্সটার আলোকে এটা এইভাবে চিন্তা করা হয়েছে। কিন্তু প্রশ্নটা হলো যে এবারের সার্চ কমিটি একটু আগের বারের 2012 সালের যে সার্চ কমিটি ছিল একটু নাগরিক সমাজের প্রতিনিধি, বিশিষ্ট নাগরিকদের ডাকা হয়েছে, অনেকের কথা শোনা হয়েছে, দুজনকে রাখা হয়েছে। তাহলে আমার কথা হলো এটাও কি বিধিবিধানের ভিতরে নিয়ে আসতে হবে? না, আমার মনে হয় আপনি যদি প্রতিটি ক্ষেত্রে এইভাবে সার্চ কমিটি করতে থাকেন তাহলে জটিলতা বাড়বে, জটিলতা কমবে না, বরং একটা আইন থাকা দরকার, কাঠামো থাকা দরকার, যে আইনটাকে আপনি অনুসরণ করতে পারেন। আমাদের সঙ্গে আমাদের দুই সহকর্মী সংযুক্ত হচ্ছেন, চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয় এবং বরিশাল থেকে রাহাত খান। নয়ন বড়ুয়া জয়, আমি আপনার কাছে চট্টগ্রামের একটা খবর জানতে চাইব যেটি গুরুত্বপূর্ণ এবং সকালে সংবাদপত্রে ভালো জায়গা নিতে পারে। জয়। আমরা মনে হচ্ছে সংযুক্ত হতে পারছি না। বরিশাল থেকে আমাদের সঙ্গে ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামে সকাল থেকে এই পর্যন্ত যা যা খবরাখবর রয়েছে এর মধ্যে আমি আপনাকে জানাতে চাই, আপনি অবশ্যই জানেন যে সকালে সংবাদ শুনব। জয়। জয়, আপনার কাছ থেকে অবশ্যই জানেন যে সকালে আমরা আপনার থেকে জানাতে চাই চট্টগ্রাম আদালতের দুদকের করা একটি মামলায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে হাজির করা হয়েছিল কিন্তু গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সেই আদালতে কিন্তু তিনি হাজির হয়ে তার দুর্নীতি যে মামলা করা হয়েছিল সেই মামলায় তিনি সেখানে আত্মসমর্পণ করেছিলেন। আত্মসমর্পণ করার পরেই তিনি বিজ্ঞ আদালত তাকে তার যে আবেদন করা হয়েছে, যার জামিনে যে আবেদন রয়েছে সেই জামিন মঞ্জুর করেছেন। মঞ্জুর করার পরে কিন্তু সাংবাদিকদের তিনি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, তিনি বলছেন অনেক দীর্ঘদিন পর হলেও আসলে সত্যের জয় হয়েছে। যে যখন 1/11-এর সময় এই মামলাটা দায়ের করা হয়েছিল, তা ওই সময় যে অসত্য তথ্য নিয়ে, অসত্য অভিযোগ নিয়ে তারপর তার মামলা দায়ের হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ। আমার মনে হয় আমরা একটু বরিশালে সংযুক্ত হয়ে রাহাত খান, খুবই সংক্ষেপে একটি সংবাদ আপনার কাছে শুনতে চাই, বরিশালে গুরুত্ব পাচ্ছে, বলুন। ধন্যবাদ সাদি আপনাকে। আসলে আজ একটি গুরুত্বপূর্ণ সংবাদ বললে, আজ রাতে বরিশাল জেনারেল হাসপাতালে নগরীর 4 নম্বর ওয়ার্ডের উলালগুনি ইসলামিয়া মাদ্রাসা এবং এতিমখানার একজন শিক্ষক এবং 50 জন শিক্ষার্থী খাদ্য বিষক্রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মূলত তারা আজ সকালে যে শিক্ষার্থীরা যেটি জানিয়েছেন, যার সকালে তারা যে নাস্তায় যেটি খেয়েছিলেন বাসি খিচুড়ি, আগের রাতের বাসি খিচুড়ি খেয়েছিলেন, যেটি খাওয়ার সময় তাদের টক লেগেছিল এবং দুপুরে তারা খেয়েছেন লাউ এবং ডাল দিয়ে ভাত খেয়েছেন। তো বিকেল থেকেই মূলত তাদের পেটে পীড়া দেখা দেয় এবং সন্ধ্যার পর থেকেই মূলত তাদের ডায়রিয়ার যে ভাব এবং বমি বমি দেখা দেয় এবং রাত 8টা থেকে 9:45 পর্যন্ত 50 জন শিক্ষার্থী এবং একজন শিক্ষককে ভর্তি করা হয় হাসপাতালে। চিকিৎসক বলেছেন যে তারা সবাই আশঙ্কামুক্ত, তাদের চিকিৎসা তারা সুস্থ হয়ে উঠবেন এবং শিক্ষার্থীরা কিন্তু সবাই শিশু, সব শিক্ষার্থী কিন্তু শিশু বয়সের। আসলে এটি ছিল আজকের এখানকার উল্লেখযোগ্য সংবাদের একটি। জি, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। আমরা অনুষ্ঠানের একদম শেষ দিকে আছি, আমরা অনুষ্ঠান শেষ করব, তার আগে আমি 2 বাক্য করে সবার কাছে শুনতে চাই। অ্যাডভোকেট দেওয়ান তালহা কিপ্রিয়া, আপনার শেষ কথাগুলো 2 বাক্যে শুনবো। শেষ কথাগুলো হচ্ছে, এই নির্বাচন কমিশন হয়ে গেল বা সার্চ কমিটি, যতই আলোচনা তর্ক বিতর্ক থাকুক, যতই সব কিছু থাকুক, সবটার পরে আমাদেরকে পজিটিভলি সব দিকে চিন্তা করতে হবে। আমরা সুষ্ঠু নির্বাচন চাই, আমরা এই নির্বাচন দিয়ে
আমরা এই আপনার আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, সবাই একাত্মভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করুক এবং নির্বাচনটা সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন হয়ে আমরা একটা সুন্দর একটা সরকার গঠন করতে পারি, এটাই আমরা চাই দেশ এবং জাতির জন্য। জি, অনেক ধন্যবাদ জনাব মিজানুর রহমান খান। 2 বাক্যে আপনার শেষ কথা বলুন। আমি প্রথমে অ্যাডভোকেট তালহা সাহেব যে কথা বললেন আমি তার সাথে সম্পূর্ণ একমত। আর ওই ভবিষ্যতের জন্য এটা বলবো যে আমাদের যেহেতু 45 বছর ধরে আমরা আইনগুলো করতে পারিনি, আর বিশ্বের যে এখন সাংবিধানিক উন্নয়নের যে প্রবণতা সেটার সঙ্গে আমাদের আইন করা এটা হোক সেটা চাই, কিন্তু আমাদেরকে এখনই দাবি তুলছি আমি বিশেষ করে এবং অন্যদেরকেও বলছি যে নেপাল এবং শ্রীলঙ্কা যেভাবে কনস্টিটিউশনাল কাউন্সিল করেছে এবং তা শুধুমাত্র নির্বাচন কমিশনার সহ সকল সাংবিধানিক পদধারীদের নিয়োগের জন্য যে ওপেন ব্যবস্থার মধ্যে গিয়েছে সেটা আমাদের সংবিধানেও ইনকর্পোরেট করা উচিত এবং সেই বিষয়ে এখনই এই দাবিটা তোলা উচিত। জনাব ডক্টর তারেক শামসুর রহমান 2 বাক্যে আপনার কথা শুনে অনুষ্ঠান শেষ করব। জি, আমি মনে করি যে একটি সার্চ কমিটির মাধ্যমে যে একটি নির্বাচন কমিশন গঠিত হতে যাচ্ছে, আমি মনে করি সবার নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখা উচিত এবং নির্বাচন কমিশনেরও দায়িত্বটি আছে যে সকল রাজনৈতিক দলের কাছে তার গ্রহণযোগ্যতাটা বাড়ানো, এবং তিনি এই নির্বাচন কমিশন যদি গ্রহণযোগ্যতা বাড়াতে না পারে তাহলে আগামী দিনগুলো আমাদের জন্য কোনো মঙ্গল বয়ে আনবে না। জি, অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠান আজকের মতো এখানে শেষ করছি। আগামীকাল আবারও একই সময়ে এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।